বয়স কোন চলকের উদাহরণ, উচ্চতা কোন চলকের উদাহরণ, ওজন কোন চলকের উদাহরণ বা তাপমাত্রা কোন চলকের উদাহরণ, এই দুটি সংজ্ঞা জানা থাকলে এই সবগুলো প্রশ্নের সমাধানই হয়ে যায়। এই হলো আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। সবগুলোকে মার্কিং করে দিলাম। এই হলো আমাদের আয়তলিখ। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 45 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 14টি প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে 4টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকল বোর্ড 2018 সালে এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো। তো এখানে 40টি নম্বর আছে, এটি হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকেই আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা লিখো। আর খ নম্বরে শ্রেণী ব্যবধান 8 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এরপরে গ নম্বরে দেখতে পাচ্ছি সারণী হতে আয়তলিখ অঙ্কন করো। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নে যে দুটি সংজ্ঞা লিখতে বলেছে এই সংজ্ঞা দুটি লিখেই আমরা এই প্রশ্নের সমাধানটা শুরু করছি। ক নম্বর প্রশ্নে যেহেতু আমাদের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা লিখতে বলেছে, তাই আমরা এখানে প্রথমে বিচ্ছিন্ন চলকের সংজ্ঞাটি লিখেছি। যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক, যেমন জনসংখ্যামূলক উপাত্তের চলক। এরপরে অবিচ্ছিন্ন চলক, যে সকল চলকের মান যে কোনো বাস্তব মান হতে পারে সে সকল অবিচ্ছিন্ন চলক, যেমন বয়স, উচ্চতা, ওজন, তাপমাত্রা ইত্যাদি। অনেক সময় জনসংখ্যা কোন চলকের উদাহরণ লিখতে বলে। এরপরে অনেক সময় বয়স কোন চলকের উদাহরণ, উচ্চতা কোন চলকের উদাহরণ, ওজন কোন চলকের উদাহরণ বা তাপমাত্রা কোন চলকের উদাহরণ, এই দুটি সংজ্ঞা জানা থাকলে এই সবগুলো প্রশ্নের সমাধানই হয়ে যায়। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে শ্রেণী ব্যবধান 8 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে। আর যখনই উদ্দীপক হিসাবে সংখ্যা থাকে তখন প্রথমেই পরিসর, এরপরে শ্রেণী সংখ্যা বের করে নিতে হয়। বের করে নেওয়ার পরে সারণী তৈরি করতে হয়। তো এখানে শ্রেণী ব্যবধান যেহেতু 8 উল্লেখ করা আছে, তাই 8 ব্যবধান ধরেই আমরা শ্রেণী সংখ্যাটা বের করব। তো চলো বের করে নেওয়া যাক। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে যেহেতু আমাদের প্রথমে পরিসর বের করতে হবে, আমরা পরিসরের সূত্রটি জানি। পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মানটা আমাদের এই উদ্দীপক থেকে খুঁজতে হবে আর সর্বনিম্ন মানটাও উদ্দীপক থেকে খুঁজতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন মান হচ্ছে 61 আর সর্বোচ্চ মান হচ্ছে 99। তাই আমরা এখানে লিখেছি সর্বোচ্চ মান 99, সর্বনিম্ন মান 61। তো এখন যদি আমরা হিসেব করি তাহলে সর্বোচ্চ মান যেহেতু 99 পেয়েছি তাই 99, এরপরে মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে 61 আর এর সাথে যোগ আকারে 1 আছে। 99 থেকে যদি আমরা 61 বাদ দিই তাহলে 9 থেকে 1 বাদ দিলে থাকছে কত 8, 9 থেকে 6 বাদ দিলে থাকছে 3, 38 যোগ আছে কত 1। 38 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কত 39। তাহলে আমরা পরিসর পেলাম কত 39। এখন আমাদের প্রশ্নেই বলা ছিল শ্রেণী ব্যবধান 8 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলেছিল। তাই আমরা এখানে লিখবো শ্রেণী ব্যবধান 8 ধরে শ্রেণী সংখ্যা। আর শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটি আমরা জানি পরিসর ভাগ হচ্ছে ব্যবধান। তাই এখন আমরা পরিসরের এই যে 39 পেয়েছি পরিসর বসাবো, এরপরে ব্যবধান আমাদের 8 আছে 8 বসাবো। এখানে আমরা পরিসর পেয়েছি 39, তাই আমরা এখানে পরিসরের জায়গায় বসাবো 39 আর ব্যবধান পেয়েছি আমরা এখানে 8, তাই আমরা বসাবো কত 8। এখন যদি আমরা 39কে 8 দিয়ে ভাগ করি তাহলে 4.8 পেয়ে যাব। তো এখন যদি এরকম ভগ্নাংশ সংখ্যা আসে তাহলে আমরা পরের পূর্ণ সংখ্যাটি নেই, অর্থাৎ পরের পূর্ণ সংখ্যা হচ্ছে কত 5। তাহলে শ্রেণী সংখ্যা হবে কতটি 5টি। এখন এই 5টি শ্রেণী হবে আমাদের সারণীতে। তো এখন আমরা শ্রেণী ব্যবধান 8 ধরে গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করা হলো লিখে আমরা এখন এই সারণীটি তৈরি করব। যেহেতু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলেছে তাই 3টি অপশন দিতে হবে। একটা হচ্ছে প্রাপ্ত নম্বর, টালির চিহ্ন আর গণসংখ্যা। এখানে শ্রেণী ব্যাপ্তিও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা সবচেয়ে ছোট মান যেটা সেটা থেকে আমরা এই প্রাপ্ত নম্বরটি সাজাবো, অর্থাৎ সবচেয়ে ছোট মানটা আমরা পেয়েছিলাম 61। তাহলে 61 থেকে 8 ব্যবধান নেব, 61 থেকে 8 ব্যবধান নিলে হয়ে যাবে 68। এরপরে আমরা এটি আগে শ্রেণীব্যাপ্তির মানটি আগে লিখে নিব। এরপরে হচ্ছে 69 থেকে 76, এরপরে 77 থেকে 84 হবে, এরপরে 85 থেকে 92, এরপরে 93 থেকে 100। আমরা 8 করে ব্যবধান নিয়ে শ্রেণী ব্যাপ্তির মানটি বসালাম, অর্থাৎ প্রাপ্ত নম্বরের মানটি আমরা বসালাম। এখন টালি চিহ্ন বের করব। এখন যদি আমরা উদ্দীপকের সংখ্যাগুলো থেকে টালি চিহ্ন বের করি তাহলে আমরা এই সারি এরকম করে আমরা মানগুলো বের করব। তো প্রথমে আছে 78, তাহলে 78 কোথায় আছে দেখতে হবে, 78 আছে এইটাতে, তাহলে আমরা এখানে একটা দাগ এইভাবে দিয়ে দিব। এরপরে আছে 98, তাহলে 98 আছে এখানে, তাহলে এখানে একটা দাগ দিব। এরপরে হচ্ছে 92, তাহলে 92ও এই ঘরে আছে, তাহলে আমরা এখানে একটা দাগ দিব, তাহলে প্রথম ঘর শেষ। এরপরে 68, তাহলে 68 আছে
এখানে আমরা এখানে একটি দাগ দিয়ে দিব। এরপরে 95, তাহলে 95 ঘরে আমরা এখানে একটি দাগ এইভাবে দিয়ে দিব। এরপরে 68, তাহলে আবার 68 ঘরে আমরা এইভাবে একটি দাগ দিয়ে দিব। এরপরে দ্বিতীয় ঘর শেষ। এরপরে আবার 61, তাহলে 61 হচ্ছে এই ঘরে, তো আমরা এখানে একটি দাগ দিব। এরপরে 85, তাহলে 85 আছে এই ঘরে, আমরা এইভাবে টালি চিহ্নগুলো করব। এরপরে 70, 70 এর ঘরে আমরা বসাবো। তাহলে 70 আছে কোথায়? এখানে আছে 70, তাহলে আমরা এখানে 70 দিলাম। 3 নাম্বার শেষ। এরপরে 99, তাহলে 99 আছে এখানে, আমরা এখানে একটি দাগ দিব। এরপরে হচ্ছে 77, তাহলে 77 আছে এখানে, এরকম একটা দাগ দিব। এরপরে 71, 71 আছে এখানে, তাহলে এখানে একটি দাগ দিব। তাহলে এটাও শেষ। এরপরে 69, তাহলে 69 আছে এখানে, আমরা এখানে একটি দাগ দিব। এরপরে হচ্ছে 80, তাহলে 80 আছে কোথায়? 80 এই ঘরে আছে, তাহলে আমরা এখানে একটি দাগ দিব। এরপরে 72, তাহলে 72 আছে এই ঘরে, তাহলে আমরা এখানে একটি দাগ দিব। এটা শেষ। এরপরে এবার 80, আবার 80তে আমরা যাব। 80 আছে এই ঘরে, তাহলে এখানে একটি দাগ দিব। এরপরে 87, তাহলে 87 আছে এখানে, তো আমরা এখানে একটি দাগ দিব। 87 পরে 77, তাহলে 77 আছে এই ঘরে, 4টা হয়ে গেলে একটা কোনাকুনি ভাবে দিতে হবে। এরপরে এটা শেষ। এরপরে 83, 83 আছে এখানে, তো আমরা এখানে আরো একটি দাগ দিব। 83 পরে 81, 81 আছে এই ঘরে, 81 আছে, তাহলে এখানে আরো একটি দাগ দিব। এরপরে 66, তো 66 এই ঘরে আছে, তো এই ঘরে একটি দাগ দিব। এটা শেষ। এরপরে 75, তাহলে 75 এই ঘরে আছে, এটা কোনাকুনি করে দিব একটা। 75 এর পরে 85 আছে, তাহলে 85 এই ঘরে আছে, এখানে আমরা একটি দাগ দিব। 85 পরে আবার 75, তাহলে 75 আছে এই ঘরে, তাহলে এখানে আরেকটি দাগ দিব। এটা শেষ। এরপরে 62, তাহলে 62 আছে এই ঘরে, তো এটা কোনাকুনি করে দিয়ে দিব। 62 পরে 90, 90 আছে এই ঘরে, তাহলে আমরা এটাও কোনাকুনি করে দিয়ে দিব। এরপরে 80, 80 আছে এই ঘরে, এখানে আরো একটি দাগ দিয়ে দিলাম। এটা শেষ। এরপরে 65, 65 আছে এই ঘরে, তাহলে আমরা এখানে 65 একটি দাগ দিব। এরপরে 85, 85 আছে এই ঘরে, এখানে একটি দাগ দিব। এরপরে 77, তাহলে 77 আছে এই ঘরে, এখানে একটি দাগ দিলাম। এটা শেষ। এরপরে আবার 77, তাহলে 77 আবার এখানে, তাহলে আবার কোনাকুনি করে দিব। এরপরে আবার 75, তাহলে 75 আছে এই ঘরে, তাহলে এখানে একটি দিব। 75 এর পরে 70, তাহলে 70 আছে কোথায়? এখানে আছে 70, আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এই 70 শেষ। এরপরে আবার 85, তাহলে 85 আছে এই ঘরে, এখানে একটি দাগ দিব। এরপরে 77, তাহলে 77 আছে এই ঘরে, এখানে আরো একটি দাগ দিব। এরপরে 90, তাহলে 90 আছে এই ঘরে, তাহলে আমরা এখানে আরো একটি দাগ দিব। তাহলে 90 শেষ। এরপরে আবার 75 আছে, তাই 75 এই ঘরে আছে দিলাম। 81, 81 আছে এই ঘরে, 81 শেষ। এবার আবার 82, তাহলে 82 আছে এই ঘরে, এখানে আমরা 82 দিলাম। এরপরে আছে 78, তাহলে 78 আছে এই ঘরে, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম। সবগুলোই আমাদের টালি চিহ্ন করা হয়ে গেল। এখন এখানে যে টালি চিহ্ন মানগুলো পেলাম সেটাই হয়ে যাবে গণসংখ্যা। তাহলে এখানে আমরা পেয়েছি কত? 5 আর 1 6, তাহলে আমরা এখানে বসাবো 6। আর এখানে 5 আর 4 9 পেয়েছি, তাহলে এখানে 9। আর এখানে 5 আর 5 10, আর 4 14। এখানে 5 আর 3 8 পেয়েছি, আর এখানে পেয়েছি কত? 3। তো আমরা এখানে সবগুলো বসিয়ে দিলাম। এখন হিসাব করে দেখব কত হচ্ছে টোটাল। তাহলে 9 আর 6 15, 15 আর 14 29, 29 আর 8 37, 37 আর 3 40, অর্থাৎ n সমান পেয়ে গেলাম আমরা 40। এই হলো আমাদের গণসংখ্যা নিবেশন সারণী। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। খ নম্বর প্রশ্নের যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলেছিল, আমরা খুব সহজে সেটা করে নিলাম। এরপরে আমরা এখন চলে যাব গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে সারণী হতে আয়তলিখ অঙ্কন করতে বলছে, আর আমরা ক্ষয়ে যে গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করলাম সেই ক্ষয়ের সারণী ব্যবহার করে গ নম্বরের আয়তলিখ অঙ্কনটি করব। তো চলো অঙ্কন করা যাক। গ নম্বর প্রশ্নে আয়তলিখ অঙ্কনের জন্য আমাদের একটি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সারণী তৈরি করতে হবে, আর ক্ষয়ে যে সারণীটি আমরা তৈরি করেছিলাম সেই সারণীটি ব্যবহার করে আয়তলিখ অঙ্কনের প্রয়োজনীয় সারণীটি আমরা এখানে তৈরি করেছি। 3টি অপশন, প্রাপ্ত নম্বর, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর একটা হচ্ছে গণসংখ্যা। তো প্রাপ্ত নম্বরটা আমরা খ নম্বরে বের করেছিলাম, গণসংখ্যাটাও বের করেছিলাম। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কিভাবে লিখবো সেটি দেখাচ্ছি। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা শুধুমাত্র 61 থেকে 68 আছে, এখানে 61 থেকে আমরা 0.5 কমিয়ে দিব আর 68-র সাথে যোগ করে দিব, ঠিক এইভাবে। অর্থাৎ আমরা এখানে লিখবো 60.5 থেকে 68.5। আমরা 61 থেকে যে 0.5 কমিয়েছিলাম সেটা 68-র সাথে যোগ হয়ে গেছে। আবার এটা এখন এখানে চলে আসবে, অর্থাৎ 68.5 থেকে 76.5। এরপরে 76.5 থেকে 84.5। এরপর 84 এখানে চলে আসবে, 84.5 থেকে 92.5।
5। এরপরে 92 চলে আসবে 5 থেকে 100.5। ঠিক এইভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার অপশনটি ফিল আপ করতে হয়। এখন আমরা যে গ্রাফটি অঙ্কন করব সেই গ্রাফের নির্দেশনাটা অর্থাৎ কথাটা আমরা লিখে দিব। আয়তলিখটি অঙ্কনের জন্য আমরা ছোট্ট করে একটি নির্দেশনামূলক কথা লিখে দিয়েছি, যেটি না লিখলে গ্রাফ পেপার হবে না। ছক কাগজের x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 8 সমান 5 ঘর। যেহেতু 8 সংখ্যাটি গ্রাফ পেপারে বসালে আয়তলিখটি সুন্দর হবে না, তাই আমরা 8 সমান 5 ঘর ধরে নিয়েছি, এটা ধরা যাবে। এবং y অক্ষ বরাবর গণসংখ্যার 1 সমান 1 ঘর ধরে আয়তলিখ আঁকা হলো। এই কথাটি লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে আমরা গ্রাফ পেপারে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার x অক্ষ বরাবর ধরবো আর গণসংখ্যা y অক্ষ বরাবর ধরে এই মানগুলো বসাবো। চলো গ্রাফ পেপারটি অঙ্কন করা যাক। এটি হচ্ছে আমাদের গ্রাফ পেপার। তো আমরা এখন x অক্ষ এবং y অক্ষটিকে ধরে নেওয়ার জন্য এরকম করে রেখাটিকে একটু মোটা করে নেব। এই পাশটাকে আমরা y অক্ষ ধরে নিলাম, এটাকে আমরা 0 বিন্দু, এটা হচ্ছে x প্রাইম x, এরপরে নিচে হচ্ছে y প্রাইম আর উপরে হচ্ছে y। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর y অক্ষ বরাবর গণসংখ্যা ধরে নিয়েছি। এখন আমরা x অক্ষে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে মানগুলো আছে সেগুলো বসাবো, আর এখানে আমরা একটি ভাঙা চিহ্ন দিয়ে আগের মানগুলোকে বোঝাবো। 60.5 থেকে 68.5, 68.5, এরপরে 68.5 থেকে 76.5, এরপরে 76.5 থেকে 84.5, এরপরে 84.5 থেকে 92.5, এরপরে 92.5 থেকে 105.5। অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলো বসালাম। এখন আমরা y অক্ষ বরাবর গণসংখ্যাকে বসাবো। 60.5 থেকে 68.5 আমাদের গণসংখ্যা ছিল 6, তাই এখানে আমরা 6 ঘর যাচ্ছি, 1 সমান 1 ঘর। এরপরে 68.5 থেকে 76.5 গণসংখ্যা ছিল 9, তাহলে এটা হচ্ছে 5, 6, 7, 8, 9। এই 9 ঘর পর্যন্ত এরকম করে প্রথমত আমরা একটি চিহ্ন দিয়ে রাখবো। এরপরে 76.5 থেকে 84.5 14 ঘর, তাহলে 5, 10, 15, তাহলে 1 ঘর পরে আসবে 14 ঘর। এরপরে 92.5 থেকে 105.5 আছে 3 ঘর, তাহলে আমরা 1, 2, 3 ঘর পর্যন্ত নেব। স্কেল দিয়ে আমরা এখন এটাকে যোগ করে দেব। স্কেল দিয়ে আমি যোগ করে দিচ্ছি। সবগুলোকে আমরা কি করেছি, যোগ করে দিয়েছি। এটি হলো আমাদের আয়তলিখ। এখন এটাকে যদি আমরা একটু মার্কিং করে দিই তাহলে আমাদের গ্রাফটি অনেক সুন্দর দেখাবে, তাই আমি মার্কিং করে দিচ্ছি। হাতে যদি সময় থাকে তাহলে মার্কিং করে দিতে হবে, আর সময় না থাকলে না করলেও কোনো সমস্যা নেই। মার্কিং করে দিলে একটু স্পষ্ট বোঝা যায়, যাতে সুন্দর দেখায়। সবগুলোকে মার্কিং করে দিলাম। এই হলো আমাদের আয়তলিখ। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।